ওবায়দুল কাদের বলছেন, আমাকে প্রধানমন্ত্রীও ওই যে মিটিংটার কথা বলছে ওখানে উনি সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় পার্টি পারছেন না। জাতীয় পার্টি আসলে উচিত হবে নির্বাচন থেকে বেরিয়ে যাওয়া, কারণ এবং সে সম্ভাবনা আসলে আছে কেন আছে বলছি। বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি একটি ঐতিহাসিক সময় পার করছে। এই দলটি প্রতিষ্ঠিত হওয়ার পর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি টাকা না টাকাকে কেন্দ্র করে একের পর এক আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত নির্বাচন থেকে বহিষ্কার হতে চলেছে জাতীয় পার্টি? দর্শক বন্ধুরা, এখন পর্যন্ত সরকারের সাথে সঠিকভাবে কোনো সমঝোতা করতে পারেনি। অন্যদিকে এবার জাতীয় পার্টি নির্বাচন থেকে বাদ পড়াকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন জাহেদ স্যার। দর্শক বন্ধুরা, আপনারা জাহেদ স্যারের সেই সকল বিষয়গুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে শেষ পর্যন্ত জাতীয় পার্টিও নির্বাচন থেকে বাদ পড়তে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবং জাতীয় পার্টির নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গোলাম মাওলা রনি, এবং তিনি একে একে তুলে ধরেছেন কিভাবে শেষ পর্যন্ত সরকারকে মহা বিপদে ফেলে জাতীয় পার্টি নির্বাচন থেকে বাদ পড়তে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলি পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলি পরিপূর্ণ বুঝতে পারবেন। অনলাইন ব্রিফিং এ রুহুল কবির রিজভী বলেছে যে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে সরকারের পদত্যাগ ছাড়া কোনো পথ নেই। এখন কি দাবি খুব একটা ধোপে টেকছে? আসছি আমি জাতীয় পার্টিকে একটা উপযোজক হয়ে পরামর্শ দিই। আপনি প্রশ্ন করছিলেন যেমন ওবায়দুল কাদের বলছেন, আমাকে প্রধানমন্ত্রীও ওই যে মিটিংটার কথা বলছে ওখানে উনি সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় পার্টি পারছেন না। জাতীয় পার্টি আসলে উচিত হবে নির্বাচন থেকে বেরিয়ে যাওয়া, কারণ এবং সে সম্ভাবনা আসলে আছে কেন আছে বলছি। জাতীয় পার্টির যেটা শর্ত এটা ভ্যালিড, ওনারা নৌকা সরাতে হবে ওনাদের সিট থেকে, এটুকু পর্যন্ত সরকার নাকি রাজি হয়েছে। এবং একই সংকটে 14 দলের অন্যরা জনাব ইনু জনাব মেনন প্রকাশ্যে বলছেন স্বতন্ত্র থাকলেও হবে না। আমি সাধারণত ভিতরে ঢুকি না, তবু আপনাকে বলি যে আমরা নৌকা উঠানের পক্ষপাতী আমরা নই, এটা বা প্রতি উঠে যাক। সুতরাং এইটুকু আর আপনি অনেয়ার রাখেন না, প্রতিদ্বন্দ্বিতা করেই জাতীয় পার্টিকে নির্বাচন করতে হবে। মানে এখন বিদ্রোহীও যদি থেকে যায়, বিদ্রোহীও সরতে হবে, সেটা যদি না হয় তাদের জিতে আসা উইল বি ভেরি টাফ। আমি শুরুতেই বলেছি সব রকম ঝুঁকি নিয়ে, সম্মান বা দলের বহু রকম মানুষের সমালোচনা ঝুঁকি নিয়ে আপনি নির্বাচনে যাচ্ছেন এমপি হতে, সেটা যদি গ্যারান্টেড না, জাতীয় পার্টির উচিত হবে স্বতন্ত্রও যদি থাকে নির্বাচন থেকে সরে আসে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। নির্বাচনে কি গ্যারান্টি কেউ দিতে পারে? জনগণ বাংলাদেশে পারে। এখন যে নির্বাচন হচ্ছে এটা গ্যারান্টেড, এটা নির্বাচন, এটা দামি নির্বাচন। আচ্ছা, আমি যে কথাটা বলছিলাম, আমি কি আবার একটা সুযোগ পাবো? সময় থাকলে আমি নিশ্চয়ই আসব আপনার কাছে। আচ্ছা, এবার আপনার প্রশ্ন জনাব রিজভির কথা, যেটা যেমনটি বলেছে যে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে সরকারের পদত্যাগ ছাড়া বিকল্প কোনো পথ নেই। এই দাবি কি খুব একটা ধোপে টেকছে কিনা? তো খুব ভালোভাবেই টেকে। আপনি প্রশ্ন করতে পারেন এই দাবি আমরা অর্জন করতে পারবো কিনা। আমি একটা উদাহরণ, কারণ নির্বাচনে তার 25 দিন বাকি রয়েছে, আমরা অর্জন করতে পারবো কিনা এই প্রশ্ন করতে পারেন। এটা ধোপে টেকে, তার প্রমাণটা দিচ্ছি আমি। এই যে জাতীয় পার্টির কথাই বলি, জনাব চুন্নুও মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বলছিলেন, ধরুন এই লাস্ট যে নির্বাচন দুটো হলো লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুরের নির্বাচন, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচন, ওনারা তো সংসদেও বসতে পারেন নাই, একেবারে ভ্যালুলেস একটা ইলেকশন, একবারের জন্য আসতে পারেন। সেই নির্বাচনে জাতীয় পার্টি সকালে কিছুক্ষণের মধ্যেই তাকে প্রত্যাহার করেছেন প্রার্থী হিসেবে। জাতীয় পার্টি কি জিততো? জনাব চুন্নু বলছেন, নিজেই স্বীকার করছেন আমাদের পার্টি হয়তো জিততো না, কিন্তু তাকেও ভোট করতে দেওয়া হয়নি। এবং জাতীয় পার্টি কে? জাতীয় পার্টি বিএনপি না, জাতীয় পার্টি মহাজোটের অংশ, এবং এখনো বসে আসনের সমঝোতার চেষ্টা করছে। এতই ক্লোজ রীতিমতো জাতীয় পার্টির যিনি বেগম রওশনের সাথে গিয়ে খাতির করে আসছেন, এবং বেগম রওশনের সাথে ব্রাহ্মণবাড়িয়াতে যিনি এই নির্বাচন করেছেন জনাব মৃধা, তার এখানেও কারচুপি হয়েছে বলে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে প্রেস নোট পাঠিয়েছেন প্রেসের। তো এই পর কি আর বুঝতে বাকি থাকে যে সরকারের অধীনে জেনুইন নির্বাচন হতে পারে না? আপনি রাদার এটা প্রশ্ন করেন, এটা আমিও বলি, এই প্রশ্ন কেউ করতে পারে। পৃথিবীতে তো হয়েছে, কোনো স্বৈরশাসক, যেমন ক্যামেরুনের প্রেসিডেন্ট এখন 45 বা 46 বছর ক্ষমতায় আছেন। পৃথিবীতে এরকম 40-50 বছর ক্ষমতায় থাকা লোকজন তো আছে, তাই না? আমরা উগান্ডার সাথে হাসাহাসি করি, ইউরি মুসাভেনি 38 বছর ক্ষমতায় আছেন। সুতরাং থেকে যাবেন কিনা আলোচনা, কিন্তু তার অধীনে কোনো নির্বাচন, আদতে কোনো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা আসলে নাই। 18 সালে জাতীয় নির্বাচনে দাদা নিজে নির্বাচন করেছেন 18 সালে, এবং ওনার অন রেকর্ড উনি বলেছেন ওনার নির্বাচনে কি হয়েছে। সুতরাং এগুলো তো যথেষ্ট বেশি প্রমাণ আমাদের কাছে আছে। সেই জায়গা থেকে যে মূল দাবির প্রসঙ্গে যদি আমরা আসি, বিএনপি এবং সমমনাদের নির্দলীয় নিরপেক্ষ সরকার, সেটি আসলে কতটা গণতান্ত্রিক দাবি? খুবই গণতান্ত্রিক। কারণ হচ্ছে আপনি দিনের শেষে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় অনির্বাচিত মানুষ থাকতে পারে কিনা এই ভিত্তিতেই তো 13th সংশোধনী বাতিল হয়েছিল। সেই রায়েই
সুপ্রিম কোর্ট মানে ফাইনালি বলেছিল যে জনগণের নিরাপত্তা এবং রাষ্ট্রের নিরাপত্তা হচ্ছে সর্বোচ্চ আইন। সুতরাং পৃথিবীতে, এবং ওনারা এই কারণে আরো 2 টার্মের কথাও বলেছিলেন, 2 টার্ম না, এটা আরো ভবিষ্যতে আরো বেশি দিনও থাকতে পারে, কারণ ওই যে বললাম আমার রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের জনগণের স্বার্থ শেষ হয়ে যাচ্ছে, এবং জুরিসপ্রুডেন্সের বেসিক হচ্ছে ওটা রক্ষা করার জন্য আপনি এগুলোকে একসেপ্ট করতে পারেন। সুতরাং খুবই খুবই সম্ভব, কারণ আমাদের একটা বেটার গণতান্ত্রিক প্রসেসের জন্য এই অনির্বাচিত মানুষ, এটাও গণতান্ত্রিক বলেই আমি বিশ্বাস করি। এই অংশে আপনাকে শেষ প্রশ্ন, আমরা যদি নির্বাচন কমিশনের সার্বিক বিষয় আপনাকে মূল্যায়ন করতে বলি, আমরা প্রশাসন এবার ব্যাপক রদবদল দেখলাম, আমরা মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রক্রিয়া খুব কঠোরতাই দেখলাম নির্বাচন কমিশনের। সেই জায়গা থেকে বিরোধী পক্ষকে নির্বাচন কমিশনের উপর আস্থা রেখে নির্বাচন আসবে? সিইসির এখন তো আসার সুযোগ নাই, কিন্তু সিইসির কথা বলছি। সিইসি কিছুদিন আগে একটা ট্রেনিং এ এই যে 2টা উপনির্বাচন, উনি লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার কথা বলছেন, মানে সিলমারা আমরা ঠেকাইতে পারি নাই, ব্রাহ্মণবাড়িয়ায় পারি নাই, প্রশাসন পারে না, আমরা এটা আমাদের জন্য লজ্জাস্কর। আমি একদম কোটানকোটি বলছি, আমি মুখস্থ আছে, কারণ এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি। সো এই কথা বলার পর বারবার বলছি যে উনি আসল কথাটাই বলেন নাই, এটা বলার পর একটা বাক্য যোগ করা দরকার ছিল, এই লজ্জায় আমি পদত্যাগ করলাম, কিন্তু ওনাদের ওই যথেষ্ট পরিমাণ লজ্জা আসলে নাই। ওরটা ঘটনা আমাদের চোখের সামনে ঘটলো, আর আমরা মনে করছি কিছু আইওয়াস, আপনি কাকে সরিয়ে কাকে আনছেন, এক ওসিকে ওই জায়গায় নিচ্ছেন, আরেক ওসিকে এখানে আনছেন, কি হচ্ছে তাতে? আর সবচেয়ে বড় কথা, প্রধান বিরোধী দল যেখানে নির্বাচনে আসছে না, যেখানে অন্যান্য মানে মোটামুটি কম্পিট করতে গিয়েছিল জাতীয় পার্টি যে লাস্ট 2টা নির্বাচনে, তারপরে লোকাল গভর্নমেন্ট নির্বাচনের কথা জনাব চুন্নু বলছেন যে আমাদের প্রার্থীদেরকে জোর করে বসিয়ে দেওয়া হয়েছে। আমি আমার করছি না, আমি জনাব চুন্নুকে কোট করছি। তো সেইগুলো এই নির্বাচন কমিশনের অধীনে। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি একটি ঐতিহাসিক সময় পার করছে। এই দলটি প্রতিষ্ঠিত হওয়ার পর রীতিমতো স্বর্ণের চামচ মুখে দিয়ে যেভাবে জমিদার নন্দন বা নবাব পুত্ররা জন্মগ্রহণ করে এবং রঙে ঢঙে যেভাবে সময় কাটায়, জাতীয় পার্টির শুরুটা ঠিক ওইরকম ছিল। এরশাদ একেবারে রাজপুত্রের মতো বাংলাদেশের রাজনীতির বরপুত্র হয়ে এলেন। প্রথম দিকে খুবই জনপ্রিয় ছিলেন এবং অসাধারণ কৌশলী, এবং তার কর্মকাণ্ড, সৌম্য মূর্তি এবং নানা রকম পলিসির কারণে তার সঙ্গে যারা সঙ্গী সাথী ছিলেন তারা জাতীয় পার্টির শাসন আমলে সব দিক থেকে একেবারে সৌভাগ্যের বরপুত্রে পরিণত হয়েছেন। 10টি বছর ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, প্রেম ভালোবাসা, যা কিছু দরকার, জাতীয় পার্টির যারা শীর্ষ নেতা ছিলেন তাদের সবাই এখনো পর্যন্ত আনুপাতিক হারে যে ভালো অবস্থানে আছেন, ওইরকম অবস্থানে এখনো আওয়ামী লীগের শীর্ষ নেতারা পৌঁছাতে পারেন না। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক নানা আলোচনা এবং সমালোচনা পিছু ছাড়ছেই না, এবং সেই সাথে বিএনপি নির্বাচন থেকে বাদ পড়ার পর থেকে এবার জাতীয় পার্টিও নির্বাচন থেকে বাদ পড়াকে কেন্দ্র করে জেগেছে নানা প্রশ্ন। তবে কি শেষ পর্যন্ত শুধুমাত্র আওয়ামী লীগ তারা নিজেরাই সিলেকশনে পাশ হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং জাহেদ স্যার এবং গোলাম মাওলা রনি সাহেবের এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন তবে কি শেষ পর্যন্ত এভাবে সকল সমাধান হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।